ঢাকা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে আগুন ও ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। কি হলো, কি এমন ভাষণ দিয়েছিল শেখ হাসিনা, যার কারণে বাংলার জনতা এত খেপে গেল এমন বুলডোজার আন্দোলন শুরু করলো? চলুন সবাই ভাষণটি শুনে আসি আমরা সবাই। বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে। যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল, উন্নয়নের বিষয় ছিল, সেই বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে। এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয়। আগস্ট মাস আমাদের শোকের মাস। সেই আগস্ট মাসেই আবার এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ। এদেশের বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, সরকারি অসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না, পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না। এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তোমাদের মনে আছে 2018 সালে ছাত্রদের একটা কোটা আন্দোলন শুরু হয়। আমি তো সে আন্দোলন আমি তাদেরকে কিছুই বলিনি, বরং কোটা বন্ধ করে দিয়েছিলাম, তাদের দাবি পূরণ করেছিলাম। এরপরে মুক্তিযোদ্ধা কয়েকটা পরিবার একটা কোর্টে মামলা করে, তার একটা রায় হয়। সেই রায়ের যখন কোটা আবার চালু করে, আমরা সরকারের পক্ষ থেকেই রিট করে সেটা স্থগিত করে দিই। প্রকৃতপক্ষে আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না, কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না, এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র, সেটা আমি বারবার বলেছি। এটা ছিল সেই একজন ক্ষমতার লোভী, তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। সেই অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে, পুলিশ হত্যা, সাংবাদিক হত্যা, সাংস্কৃতিক কর্মী হত্যা, সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা, অর্থনীতিকে ধ্বংস করা। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছেন বাংলার জনগণের জন্য। সেই ছাত্র জীবনে যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয়, তারই প্রতিবাদ তিনি করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন, আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন 1948 সালের 4 জানুয়ারি। এবং বাংলাদেশ ছাত্রলীগ, তমুদ্দুন মজলিস সহ আরও কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন। সেই ভাষা আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছেন, আমি তাদের আজকে স্মরণ করি। সালাম, বরকত, জব্বার যারা জীবন দিয়েছেন, রক্তের অক্ষরে বলে গেছেন আমরা মায়ের ভাষায় কথা বলতে চাই। আর এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু। ধাপে ধাপে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন, এবং তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি মুক্তিযুদ্ধে বিজয়। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। একটা যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্বভার নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। মাত্র 3 বছর 7 মাসের মধ্যে সে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠেন। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছেন শূন্য হাতে, সেই বাংলাদেশকে তিনি মাত্র 3 বছর 7 মাসের মধ্যে একটা স্বল্পোন্নত সে উন্নীত করেন। সে সময় যখন বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আসে, মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে, ঠিক তখন আসে আঘাত। 75 15ই আগস্ট ওই ধানমন্ডি 32 নম্বর বাড়ি, যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল। এই ঘটনার পর তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির পিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে। 10ই জানুয়ারি 1972 সালে তিনি
প্রত্যাবর্তন করেন। এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি, বা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেননি। এই ছোট বাড়িটা, যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেড়ে তিনি এই বাড়িটা গড়ে তুলেছিলেন। ওই বাড়িতেই 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করে। আমার 3 ভাই, সকলেই আমার ছোট। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল, যার বয়স ছিল মাত্র 10 বছর। তাদের কিন্তু কেউ নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীতা বধূ সুলতানা এবং ওরজি জামালকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন। ঘাতকের নির্মম বুলেট আঘাতে তিনিও জীবন হারান। রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন ব্রিগেডিয়ার জামিরুদ্দিন, তাকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। একই সাথে যুবনেতা শেখ ফজলুল হক মনিকে হত্যা করে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি। 15ই আগস্ট আমার ছোট বোন রেহানা আর আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। 6টি বছর প্রবাসে আমরা কাটাই। এরপর আমি সুযোগ পাই বাংলাদেশে ফিরে আসতে, বলতে গেলে অনেকটা জোর করে ফিরে আসি। যে দেশে আমার পিতামাতার ঘাতকের দল, যাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, তাদের বিচার করা যাবে না। অর্থাৎ আমি একজন মানুষ হিসেবে আমার বাবা মা ভাইয়ের বিচার চাইতে পারবো না। সেই বিচারহীনতার সংস্কৃতি ছিল বাংলাদেশে। যে দেশে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করেছিল। মা বোনদেরকে ধরে নিয়ে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করত। সেই যুদ্ধাপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়েছিল তখন। সেই অবস্থায় কিন্তু আমি দেশে ফিরে এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে। 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে, যেটা আওয়ামী লীগ সরকার এসেই আমরা সেই উদ্যোগ নিয়েছিলাম এবং ইউনেস্কো কর্তৃক সেটা স্বীকৃতি পেয়েছিল। বাংলাদেশের উন্নয়ন, এটা তো শুধু একথা তো কেউ বলতে পারবে না যে উন্নয়নটা শুধুমাত্র আমরা একটি দলের জন্য করেছি। এই উন্নয়নটা সারা দেশের মানুষের জন্য। আমরা দেশের ছেলে মেয়েদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ সমাজ, যারা এদেশের একদিন কর্ণধার হবে, তাদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ আমরা তৈরি করেছিলাম, যেখানে ছিল অনবরত সেশন জট। সেখান থেকে মুক্ত করে আমরা শিক্ষার পরিবেশ তৈরি করি। ওই পাকিস্তানে যেই করতে হতো, কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলেই সকল সুযোগ আমরা পেয়েছি। আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস। এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে। সংবিধানকে ধ্বংস করা, জাতীয় পতাকা ধ্বংস করা, অনেক চেষ্টাই করা হয়েছে। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি, যে সংবিধান পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি, তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো। এটা তাদের দুর্বলতার প্রকাশ। তারা একটা দালান ভাঙতে পারে, কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না। ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয়, এটাও তাদের মনে রাখতে হবে। একবার মুছে ফেলা হয়েছিল 75-এর পর, এরপর আবার এখন শুরু। যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে। তাদের কাছে বোধহয় বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না, ওই পাকিস্তানিদের অধীনে থাকা আর তাদের পদলেহন করাটাই তাদের বোধহয় পছন্দ। আজকে অন্তত আমরা বলতে পারি, জাতিপিতার স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন, তখনও কিন্তু ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিতেন, বিনামূল্যে কাপড় চোপড় দিয়েছেন, প্রত্যেক বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। বাংলাদেশের মানুষের কল্যাণে তিনি কাজ করে দিয়ে গেছেন এবং পথ দেখিয়ে দিয়ে গেছেন। আর তারই পথকে অনুসরণ করে
আমরা বাংলাদেশ পরিচালনা করে বাংলাদেশকে কিন্তু উন্নত করেছি। আজকে আমরা বিনামূল্যে পুস্তক দিতাম ১লা জানুয়ারি। আমার প্রশ্ন, এবছরে কেন এখনো বই দিতে পারল না? ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, এখনো বই দিতে পারেনি। অথচ কোভিডের সময় যখন অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী, তখনও আমরা ঠিক ১লা জানুয়ারি আমাদের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছিলাম সময় মতো। তাদের পড়াশোনা, স্কুলে যাওয়া বন্ধ ছিল, অনলাইনে পড়াশোনা করা বা টেলিভিশনের মাধ্যমে একটা ক্লাসগুলি সেটা তুলে ধরা তাদের কাছে। ঘরে বসে আমার ঘর আমার স্কুল এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পড়াশোনা যাতে অব্যাহত থাকে সেই ব্যবস্থাই আমরা করে দিয়েছিলাম। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে প্রাইমারি লেভেল থেকে নিয়ে শুরু করে সবগুলি কিন্তু উন্নতি আমরা করেছি। মাদ্রাসার শিক্ষার উন্নতি করেছি, স্বীকৃতি দিয়েছি, কমই মাদ্রাসাকেও আমরা স্বীকৃতি দিয়েছি এবং অনেক মাদ্রাসা আমরা সরকারিকরণ বা সেগুলি আমরা যাতে আমাদের সব রকম সহযোগিতা পায় সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমাদের শিক্ষা যাতে কোনো মতে ক্ষতি না হয়, প্রত্যেকটা ছেলেমেয়েরা যাতে স্কুলে যেতে পারে, প্রাইমারি শিক্ষা আমরাই প্রতিষ্ঠিত করি এবং সেই সাথে সাথে মায়ের নামে আমরা একটা বিশেষ অনুদান পাঠাতাম বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য। উপবৃত্তি দেওয়া, বৃত্তি দেওয়া এবং উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া, সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম যাতে আমাদের গরিব মেধাবী ছেলে মেয়েরা যথাযথভাবে পড়াশোনা করতে পারে সেই সুযোগটা আমি করে দিয়েছিলাম। ৪ কোটির উপর শিক্ষার্থী এই সুযোগ পেত। এমনকি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট, আমরা যখন দেশে ফিরে আসি ওই বাড়িটি আমরা তো ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি। ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন আমরা ২ বোন জনগণকে দান করে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে, এবং সেখানে একটি মিউজিয়াম করেছিলাম সেই স্মৃতি রক্ষার জন্য। আর সেই ট্রাস্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের আমরা বৃত্তি দিতাম, কম করে হলেও ৫০০ টাকা, উপরে ২০০০ টাকা। মেডিকেল ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যারা পড়তো সকলের জন্য এই বৃত্তি উন্মুক্ত ছিল। ১৮০০ শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিতাম। তাছাড়া অনেক দুস্থ এবং গ্রেনেড হামলা আহত নিহত পরিবার তাদেরকে মাসহারা দিতাম। কোভিডের সময় এই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকেই ৫ কোটি টাকা দিয়ে আমি ফান্ড করে দিয়েছিলাম প্রাইম মিনিস্টার অফিসে, যেখান থেকে কোভিডে যারা আক্রান্ত তাদের সহযোগিতা করা। আমরা ভূমিহীন গৃহহীনদের ঘরবাড়ি করে দিই। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে ৫ কোটি টাকা দিয়ে আমি বিশেষ তহবিল গঠন করে দিই, যেখানে জমি পাওয়া যেত না সেই জমি ক্রয় করে ভূমিহীন গৃহহীন মানুষকে ঘরবাড়ি করে দেওয়া। যাদের ঠিকানা ছিল না তাদের আমি ঠিকানা দিয়েছিলাম। এমনকি এই আশ্রয়ণ প্রকল্পের থেকে পুলিশের চাকরিও পেয়েছে আমাদের অনেক ছেলে মেয়ে, কারণ তাদের ঠিকানা হয়েছিল, আগে তাদের ঠিকানা ছিল না। ৫৮টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল যে আমরা সমগ্র জেলায় কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না, সকলের একটা মর্যাদা থাকবে। ঢাকা শহরে বস্তিবাসীর জন্য আমি ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে সেখানে তাদের থাকার ব্যবস্থা ভাড়া ভিত্তিক, বস্তিতে যে ভাড়া দিত সেই ভাড়াতেই যা থাকতে পারে সেই ব্যবস্থা করেছি। আমাদের দেশের যারা সুইপার, হরিজন, দলিত শ্রেণী তাদেরকে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে দিয়েছি। এবং আমাদের বেদে, কুষ্ঠরোগী, হিজড়া, প্রতিটি অনগ্রসর যারা তাদের জন্য বিনামূল্যে ঘর এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিয়েছি। বাংলাদেশে আমি যখন ৯৬ সালে সরকার গঠন করি মাত্র ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল। আমি ৪৩০০ মেগাওয়াটে উন্নীত করেছিলাম। কিন্তু পরবর্তীতে ৮ বছর পর যখন আবার সরকারে আসি তখন পেয়েছিলাম মাত্র ৩২০০ মেগাওয়াট। আমরা উদ্যোগ নিই, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, প্রতিটি ঘর আলোকিত করব। আমাদের কথা রেখেছি, প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম, প্রতিটি ঘর আলোকিত করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল যে একটি মানুষও কুঁড়ে ঘরে বাস করবে না, নিদেন পক্ষে একটা টিনের ঘরেও হলেও তাদের দেব। সেটা কিন্তু আমরা দিতে পেরেছি এবং এর পরবর্তীতে এসে সেমি পাকা ঘর আমরা দিয়ে দিয়েছি, যাতে মানুষ
বাঁচতে পারি। খেলাধুলায় আরও আগ্রহী যাতে হয়, ক্রিকেট টেস্ট ম্যাচ সেটাও আমার সময় অর্জন করা এবং সেই সঙ্গে সঙ্গে তাদের ট্রেনিং করানো। ক্রিকেট, ফুটবল বা দেশীয় খেলা, হকি, প্রত্যেকটা খেলার সুযোগ আমরা করে দিয়েছি এবং ছেলেমেয়ে উভয়ই সুযোগ পেত। আমাদের সে প্রাইমারি স্কুলে মেয়েদের জন্য বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট এবং ছেলেদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টের মাধ্যমে সেই ছোট্টবেলার থেকে যাতে তারা খেলতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আজকে কি দুর্ভাগ্য আমাদের, আমাদের মেয়েরা ফুটবল খেলতে যে সারা অনেক দেশ থেকে কিন্তু তারা জয়ী হয়ে এসেছে, বাংলাদেশের সুনাম করে এসেছে। আজকে আমাদের দেশে তারা খেলতে পারছে না কেন? মেয়েদের খেলার অধিকার নাই কেন? সেটা আমার প্রশ্ন। তাদেরকে কেন বাধা দেওয়া হলো? যারাই বাধা দেন তারা কি ভুলে যান আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করেন তখন কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? ইসলাম ধর্ম গ্রহণ করেছিল একজন নারী, তিনি বিবি খাদিজা। তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। সে কথাটা তাদের ভুললে চলবে না। মায়ের পেটেই সন্তান জন্ম নেয়, আর সেই মায়ের জাতিকে অবমাননা করা কেন? তার মানে এদের উদ্দেশ্যটা কি ছিল? আমি আজকে জাতির কাছে এটা জানতে চাই এবং জাতির কাছে আমি বলবো, 15ই আগস্ট আমরা 2 বোন বেঁচে গিয়েছিলাম, এটাই কি আমাদের অপরাধ? বাবা, মা, ভাই সব হারিয়েছিলাম। সব হারিয়েও সেই শোক ব্যথা বুকে নিয়েও ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে। কেন? আমি দেখেছি একটার পর একটা কূপ হচ্ছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করা হচ্ছে, গণতান্ত্রিক অধিকার নেই, পেটে ভাত নেই, প্রতিনিয়ত দুর্ভিক্ষ, চারিদিকে হাহাকার। যে বাংলাদেশ জাতির পিতা স্বাধীন করেছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন, মানুষের ক্ষুধার অন্ন যোগাবেন, সকল মৌলিক অধিকার নিশ্চিত করবেন, সেই বাংলাদেশে প্রতিনিয়ত এই ক্ষমতার লড়াই, একটা অশান্ত পরিবেশ নিয়ে এসেছিলাম। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় করত, তারা বিস্ময় বলে স্বীকার করত। কিন্তু 2024 সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ। আমার একটা প্রশ্ন, জুলাইয়ের 15 তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, ছাত্র হত্যা, শিশু হত্যা, যত হত্যা হয়েছে, কেন ইন্ডেমনিটি দেওয়া হলো? অপরাধ করলে অপরাধীদের শাস্তি পেতে হবে। যারা অগ্নিসংযোগ করা হলো, ওই মেট্রো রেল, তারপরে এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার বা প্রত্যেকটা বিটিভি থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানে যে আগুন দেওয়া হলো, এবং সেটা সমন্বয়ক একজন বলেছে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি বিপ্লব সফলতা। কিসের বিপ্লব? এই হত্যাযজ্ঞ ধ্বংসলীলাই কি বিপ্লব? বিপ্লবের অর্থ বোঝে? তারা নিজেরাই স্বীকার করছে, আর সেখানে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। অপরাধ যারা করে তারাই দায় মুক্তি পায়, আর অপরাধী তাদের বিচার কিন্তু একদিন না একদিন হবেই, এটা সকলের মনে রাখতে হবে। তো আমি আজকে এখানে ছাত্র সমাজ আছে, আমি সবাইকে বলবো অন্তত মনোযোগী হও পড়াশোনায়, নিজের পায়ে দাঁড়াও, নিজের পিতামাতাকে সম্মান করো, শিক্ষকদের সম্মান করো, নিজের শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কোনো জঙ্গিদের হাতে তুলে দিও না। এই শিক্ষার অনেক কষ্ট করেই আমরা শিক্ষার পরিবেশ এনেছিলাম, যেখানে প্রতিদিন বোমাবাজি আর অস্ত্রের ঝনঝনানি ছিল, সেখান থেকে মুক্ত করে চমৎকার পরিবেশ করে দিয়েছিলাম, কোনো সেশন জট ছিল না। কিন্তু আজকে আবার সেই সেশন জট, আজকে আবার একটা দুঃসময় যাচ্ছে। আজকে আবার আমি এখান থেকে বিদায় নেব, তার আগে আমি এটুকুই বলবো, দেশের মানুষের কাছেই আমার জিজ্ঞাসা যে যারা মানুষ হত্যা করে, যারা ধ্বংসযজ্ঞ চালায়, তারা ফ্যাসিবাদী না যারা মানুষের কল্যাণ করে, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে, ঘরে ঘরে আলো জ্বালে, দেশের মানুষকে উন্নত জীবন দেয়, তারা ফ্যাসিবাদী? কারা স্বৈরাচার? এটা দেশের জনগণই বিচার করবেন।
আমি তো আপনাদের কল্যাণে কাজ করেছি, দেশের মানুষের কল্যাণে কাজ করেছি। নিজের দিকে তো তাকাইনি, নিজের কি আছে না আছে সে তো দেখিনি। শুধু আপনাদের কল্যাণের জন্যই সবটুকু উজাড় করে দিয়ে দিন রাত পরিশ্রম করে মাত্র 15 বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি। যা বিশ্বে বাংলাদেশের মর্যাদা অর্জন করেছিল, আজকে সব ধ্বংস হয়ে গেছে। তবে আমি এটুকু আশাবাদী, হ্যাঁ, আমাদের যে স্মৃতিটুকু নিয়ে 2 বোন বেঁচেছিলাম, আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে। এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে, আজকে তা ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে, সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো? মানুষের দোয়া, উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রেনেড হামলা, গুলি, বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন। এবারেও তো সেই একই অবস্থা। এবারে তো একটাই লক্ষ্য ছিল, তার মেটিকুলাস ডিজাইনই ছিল ইউনূস সাহেবের আমাকে 2 বোনকে হত্যা করা। তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে, মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, এটাই আমার কথা। আমি ছাত্রলীগকে ব্যান করেছে, ছাত্রকে ব্যান করার কোনো অধিকার নেই। কারণ ইউনূস সাহেবের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। অস্ত্র অর্থের জোরে মানুষ খুন করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে সে ক্ষমতা এসেছে। এভাবে অন্যায় করে যারা ক্ষমতা আসে, এই ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে, কারণ নিজে ট্যাক্স দেবে না, মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপাবে, ভ্যাট বসাবে, জনগণের ভাত দিতে পারবে না, পুলিশের পোশাক বদলায়, পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক পরায়। কৃষক চাষ করতে পারে না, সার পায় না, সেচ পায় না, শ্রমিক কাজ পায় না, শ্রমিকদের বেকার করে দেয়। অথচ নিজের অর্থ সম্পদ ঠিকই আছে এবং অর্থ পাচার করা অব্যাহত রেখে দিয়েছে। কাজে এ অন্যায় আল্লাহ রাব্বুল আলামিনও সইবে না। এবং বাংলাদেশের মানুষকেও বলবো, আপনারাও এই অন্যায়ের প্রতিবাদ করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন। বাংলাদেশকে এইভাবে ধ্বংস হতে দেবেন না। আমি আছি আপনাদের পাশে। আমি যত দূরেই থাকি না কেন, আমার মন আপনাদের সাথে আছে, আর আপনারা আমার মনের ভিতরে আছেন। বাংলার জনগণকে নিয়ে তো সব শোক ভুলেছিলাম, বাংলাদেশের মানুষকেই তো একটা নিজের পরিবার হিসেবে আমি নিয়েছিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ছাত্রলীগকে ধন্যবাদ আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তোমরা ভালো থাকো, তোমাদের দোয়া করি। সেই সাথে সাথে সকল ছাত্র সমাজ, তাদের জন্য আমার দোয়া, আশীর্বাদ রইল। সবাইকে আবার বলবো, মনোযোগ দিয়ে লেখাপড়া শেখো, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, দেশের কল্যাণে কাজ করো। আমার দোয়া, আশীর্বাদ সবসময় তোমাদের